আসেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তালুকদার সাফায়েত, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, বাসদ থেকে আজ আমরা পাংশা মডেল থানা অবস্থান করছি। প্রিয় দর্শক, আমার সঙ্গে আমার বাম পাশে আছেন অ্যাডভোকেট বাদশা সাহেব, লিগ্যাল অ্যাডভাইজার অত্র সংস্থার, এবং আমার ডান পাশে আছেন আমাদের অত্র পাংশা থানার ইন্সপেক্টর তদন্ত জনাব মোহাম্মদ আব্দুল গনি স্যার আছেন, এবং তার ডান পাশে আছেন অত্র সংস্থার পাংশা এবং ঝিনাইদহ পরিচালক প্রশাসন। দর্শক, আপনারা জানেন যে আমরা সমগ্র বাংলাদেশে আমাদের এই সংস্থা থেকে নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দরিদ্র, পথবঞ্চিত সকল ভাই বোনদের পাশে থেকে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। আমাদের এই সহযোগিতার জন্য সর্বক্ষণ যারা আমাদেরকে সহযোগিতা করেন, বাংলাদেশ পুলিশ আমাদের অহংকার, বাংলাদেশ পুলিশ হচ্ছেন আমাদের গর্ব। আমরা তাদেরই সার্বিক সহযোগিতায় প্রত্যন্ত অঞ্চলের আনাচে কানাচে আমরা যে এই ধরনের নির্যাতিত, নিপীড়িত ভাই বোনদেরকে আমরা সহযোগিতা করে থাকি। প্রিয় দর্শক, ভুক্তভোগী মোসাম্মদ মিম, উনি আমাদের কাছে অভিযোগ করেছিলেন তার স্বামী মোহাম্মদ মেহেদি হাসান, পিতার নাম আব্দুল করিম, মাতা রিপা বেগম, সাং, বাড়ি নাম 50, সড়ক নাম্বার 2, বাটারা থানা, ঢাকা ডিএমপি। অভিযুক্ত ব্যক্তি হচ্ছেন মেহেদি হাসান, পিতা মান্নাব মন্ডল। প্রিয় দর্শক, আমরা এই অভিযোগের ভিত্তিতে আজকে সরাসরি এখানে উপস্থিত হয়েছে। আমরা জানতে চাইব, মেহেদি হাসান, আপনি আপনার স্ত্রীর সঙ্গে যে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে, আপনার স্ত্রী, আপনি আপনার শাশুড়িকে এবং স্ত্রীকে আটকায়ে সাদা কাগজের সিগনেচার রেখেছেন, এবং আপনি তাকে এখন আর গ্রহণ করতে চাচ্ছেন না। আপনি বলেছেন যে ডিভোর্স দিয়ে দিয়েছেন, এবং আপনার ছোট একটা বাচ্চা আছে, বাচ্চারাও কোনো ধরনের খোঁজ খবর আপনি কিছু নিচ্ছেন। এই বিষয়ে আমরা অনেক দূরে যাব না, সংক্ষিপ্ত আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে সমগ্র বাংলাদেশ দেখবে এবং শুনবে। এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। তো এটা আমার স্ত্রী ছিল এক সময়, তো বাট ছাড়াছাড়ি হয়েছে। তো উনি যে অভিযোগ করছে যে সাদা কাগজ না, এটা ওর ফ্যামিলিও ছিল, আমার ফ্যামিলিও ছিল, ইভেন গ্রামের কিছু ভালো ব্যক্তিবর্গ ছিল। তো সবার মতে, এর মতামতে, আমার মতামতে একটা ডিসিশন নিয়ে ছাড়াছাড়ি হয়েছে। তো সেটার কাগজ সবই আছে। তো এখানে যে অভিযোগ করেছে যে সাদা কাগজ তো না, যেভাবে একটা ছাড়াছাড়ি হয় সম্পর্কে, সেভাবে ছাড়াছাড়ি হয়েছে। তো এখানে তো আপনি প্রশ্ন করি বলেন, তারপরে বলেন। এভাবে তো ছাড়াছাড়ি হয়েছে। এখানে সরাসরি কোর্টের মাধ্যমে হয়েছে না স্থানীয়? হ্যাঁ, স্থানীয় করা হয়েছে। লিগাল রেজিস্ট্রার যিনি থাকেন, বিবাহ যিনি করান কাজী, হ্যাঁ, ওনার মাধ্যমে হয়েছে। কিভাবে তালাকটা হয়েছে? যিনি মানে কাজী বিয়ে পড়ে, উনি ছিল, ফ্যামিলি ছিল, তার মা ছিল, আমার বাবা মা ছিল, আরো গ্রামের এমনি ছোটখাটো সদস্য ছিল। এভাবে তো ছাড়াছাড়ি হয়েছে স্যার। কপিটা আপনার কাছে আছে? জি। এখন সাথে আছে? না স্যার, সাথে তো নাই, স্যার ডিউটি করতেছে। কপিটা আনানো দরকার না? কথা বলেন। আপনি তো আগে চিঠি পান নাই? এই চিঠিটা তো আগে পাইছেন, যে এটা আজকে আমরা কিন্তু বসবো, এটা তো আপনি জানতেন না? আপনি কালকে তো রাত্রে অনেক হুমকি দিয়েছেন যে এই চিঠিটা পান নাই। এটা তো আপনি আজকে যেখানে বসা হবে জানেন? আপনি জানেন না, আমি সিরিয়াসলি জানি না। সিরিয়াসলি না? আপনি কোনোভাবে কি জানেন না? না। এবার বলেন। আপনি কিভাবে জানছেন যে মানে অধিকারের কাছে আসলে ঠ্যাং ভেঙে দেবেন, কি করবেন? মানে বিভিন্ন ধরনের ওনাকে কালকে রাত্রে হুমকি দিয়েছেন এক ধরনের। আমি এই ধরনের কোনো কথাবার্তা বলি না। উনির সাথে তো আমার মোটামুটি অনেকদিন কথাবার্তা হয় না। আমি কিভাবে কালকে বলবো যে আমি ফোন দিছি বা
এরকম এই ধরনের কথাবার্তা বলছে। আচ্ছা, এই পর্যায়ে আমরা সামনে টাকায় বল, সামনে টাকায় ফটো নিতে হবে না, আপনি টাকায় সামনে টাকায় বলেন না। আসসালামু আলাইকুম, আমি মিম আক্তার। আমি হচ্ছে যে মেহেদী হাসানের ওয়াইফ। মুখটা না খুললে কথা বেশি স্পষ্ট মুখ খুলেন। মেহেদী হাসানের ওয়াইফ উনি হচ্ছে মানে উনি জানে যে আমার মানে আমার হাজবেন্ড জানে আমার স্বামী, আমার শ্বশুর, আমার শাশুড়ি আমার পুরো অত্যাচার করতো, এবং কি হচ্ছে যে আমার বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। আমি থানায় আসছি, থানায় এসে আমি পুলিশের সাপোর্ট পাই নাই। তারপর হচ্ছে আমি যখন বাড়িতে যাইতে নিয়েছিলাম, তখন হচ্ছে ওনাকে আমি কল দিয়ে বলি উনি আমাকে নিয়ে যায়। উনি নিয়ে যাওয়ার পরে ওনার আব্বু আম্মু সবাই মানে এক ধরনের একটা সিঙ্গেট করে। ওই সিঙ্গেট করার পরে ওনারা হচ্ছে 3 দিন পর আমার আম্মুকে কল দিয়ে নেওয়ায় ফারুক ফারুক নামের যে ব্যক্তি, উনি হচ্ছে উনি নেওয়ায় উনি বলে যে আমি আমার মেয়ে অসুস্থ, এটা বলে নেওয়ানোর পরে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আমাকে মানে শ্বশুর বাড়িতে আসে নাই। পরে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যারা আমার সাক্ষী ছিল, যে কাজে আমাকে বিয়ে করাইছে বা আমার শ্বশুর শাশুড়ি, ওনারা মানে ওরকম কেউ ছিল না। যাওয়ার পরে আমি গেছি হচ্ছে যে আমার মাকে ওইখান থেকে ছাড়াই নিয়ে আসবো। ওনারা গিয়ে বলতেছে যে এখানে সই করেই যেতে হবে। আমার যে কাজই ছিল বিয়েতে ওই কাজই ছিল না, ওই সাক্ষী ছিল না, এমনকি ওইখানে যে তারা মানে সাইন নিছে ওইখানে কোনো কিছু লেখা ছিল না। ওনারা নিজের হাতে একটা নোটবুকে ওরা মানে আমার হাজবেন্ডের ঠিকানা, নাম, সবকিছু এগুলো নেওয়ার পরে ওনারা হচ্ছে যে মানে ওইখানে আমারে বলে যে সই করো। সই করার পরে আমার যদি ডিভোর্সই হয়ে যায়, তাহলে আমার হাজবেন্ড কেন আমাকে কল দিয়ে বলবে যে তোমাকে আমি আবার নিয়ে আসবো। আমি ঢাকা গিয়ে আইনীয় ব্যবস্থা নিব, সে আমাকে আইনি ব্যবস্থা নিতে দেয়নি। তার 3 মাস পর উনি বিয়ে করছে, আমাকে জানায়নি। উনি বিয়ে করার পরও আমার সাথে উনি কন্ট্যাক্ট করছে, উনি আমাকে বলছে যে আমি তোমাকে নিয়ে আসবো, আমি নিয়ে এসে তোমাকে বাসা ভাড়া থাকবো। এটা তার নিজের মুখের কথা। এখান থেকে আমার শাশুড়িকে কল দিলে ওনারা আমাকে হুমকি দেয়, আমার মানে ঘরের ননদের জামাইকে কল দিলে ওনারা আমাকে হুমকি দেয়। ওনারা বলতেছে আমাকে 6 লাখ টাকা দিয়ে দিছে। স্যার, আমার শুধু এতটুকু দাবি যে আমাকে 6 লাখ টাকা দিছে, এটা প্রমাণটা কি? ওনারা পুরো গ্রামে করছে যে আমাকে নাকি ওনারা টাকা পয়সা দিয়ে বিদায় করছে, যেখানে ওনারা আমার মারধর করে বিদায় করছে। এখানে ওনাদের গ্রামে গেলে আপনি বুঝতে পারবেন। আস্তে আস্তে নকল পেয়েছি। এটা ভলিউমের যেটা ভলিউমটা তলব করতে হবে। এই সাক্ষ্যটা পান না, এই সাক্ষ্যটা এই যে এই সাক্ষ্যটাও করুন না। ঠিক আছে, মানে এইটা অনুযায়ী কয় তারিখে জানেন? এইটা অনুযায়ী একটা ডিভোর্স হয়েছে। এখানে তারিখ আছে যে 20/3/2000। এইটা অনুযায়ী একটা ডিভোর্স হয়েছে, এই কাগজটা অনুযায়ী। 5 মাস এই কাগজটাতে খোলামেলা করে এই সাক্ষ্যটা সে করছে ওই ভলিউমে আছে কিনা? আছে কিনা, যদি থাকে ওইটা অ্যাকুরেট কিনা এটা দেখতে হবে। এটা হলো প্রশ্ন। ওনার বক্তব্য ঠিক যে উনি একটা ডিভোর্স দিছে। দিছে। এখন শুনেন, ডিভোর্স এই কাগজটা দিলে ডিভোর্সে পাঠাইছে, পাঠায় একটা ডাক্তার ওষুধ থাকে, ঠিক আছে, সেই ডাক্তার ওষুধটা এখানে নেই, কিন্তু এইটা অনুযায়ী আপনি ডিভোর্স এই কাগজের যে কালার, এই কালার অনুযায়ী এই সেম বড় আরেকটা কাগজ আছে, ওই কাগজটা আমার আপার কাছে, ঠিক আছে। ওই কাগজটা অনেক বেশি আমার কাগজ যতই থাকে আপনার কাছে, আপনি যদি আনতে না পারেন আপনি ধরে নেবেন না। মেহেদী ভাই বসেন, আপনার বসে কথা বলেন। এই দেখেন স্যার, এই দেখেন এই স্ট্যাম্পটা অনুযায়ী ক্লিয়ার যে স্ট্যাম্পের আছে পরে সিগনেচার পরে লিখছে, এই স্ট্যাম্পটা অনুযায়ী ক্লিয়ার যে লেখার ভিতরে সিগনেচার পাবেন না, স্ট্যাম্পটা ফাঁকা ছিল। কারণ আপনি যদি মানে ওনার এই স্ট্যাম্পটা ফ্ল্যাট করার পরে স্বাক্ষর হতো, তাহলে কিন্তু নিশ্চয়ই কম্পিউটার অপারেটর এইরকম স্বাক্ষর লেখার ভিতরে জায়গা না, লেখার ভিতরে সিগনেচার জায়গা হয়ে দেখেন আপনি এই স্বাক্ষরের মধ্যে প্রিন্ট হয়েছে, ক্লিয়ার কিন্তু বিলাং স্ট্যাম্পের উপর বিলাস স্যার। স্ট্যাম্প ছিল স্ট্যাম্প, ঠিক আছে, অসুবিধা নেই। আপনি আপনার মনে করবেন, এটা আপনার অসুবিধা নেই। এটা আমরা ধরে নিলাম যে আবার কর্তব্য বিষয় আছে, ঠিক আছে, কিন্তু এটা আদালতে দিলে এই কথাটাই বলি। এই যে জানেন যে বালাম নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 35 2025 সাল, এই বালামে ইয়েতে এই কাজের সাথে আপনি যোগাযোগ করেন, কারণ আপনাকে আপাতত মেনে নিতে হচ্ছে যে আপনাকে ডিভোর্স ডিভোর্স পরবর্তী যে কার্যক্রম